শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা অনুশীলনী 9F এর 1 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করব। তবে এখানে পরামিতিক সমীকরণ হতে এখানে 9F এর যে 1 নাম্বার গ্রুপের অঙ্কগুলো এগুলো হচ্ছে যে পরামিতিক সমীকরণ হতে আমরা dy dx নির্ণয় করব। এখন কথা হচ্ছে যে আসলে পরামিতিক সমীকরণ কি? এখানে দেখো যে পরামিতিক সমীকরণ হতে আমরা dy dx নির্ণয় করব। এখন এমনিতে জানিস যে আসলে পরামিতিক সমীকরণ কি। এখন সঞ্চার পথে এখানে আমি দুইটা সমীকরণ লিখছি, যেমন x ইকুয়াল দিয়ে একটা সমীকরণ, y ইকুয়াল দিয়ে আরেকটা সমীকরণ লিখছি। যে এখানে সঞ্চার পথে এখানে দুইটা সমীকরণ আছে, কিন্তু x y কে আমরা কিন্তু t একটা তৃতীয় একটি চলক এখানে t দিয়ে প্রকাশ করছি। তাহলে এখানে সঞ্চার পথে যে দুইটা সমীকরণ আছে x y দিয়ে, এখন এই দুইটা সমীকরণকে আমরা তৃতীয় একটি চলক যে t দিয়ে প্রকাশ করছি। এখন এই যে t দিয়ে প্রকাশ করলাম, এই তৃতীয় চলককে বলা হয় পরামিতি। তাহলে কি বললাম যে সঞ্চার পথের যে এখানে দুইটা সমীকরণ আমি লিখে রাখছি x y দিয়ে, এই সমীকরণকে আমরা তৃতীয় একটি চলক t দিয়ে প্রকাশ করছি। তাহলে এই তৃতীয় চলককে বলা হবে পরামিতি, আর এই ধরনের সমীকরণকে বলা হবে পরামিতিক সমীকরণ। আর এই পরামিতিক সমীকরণ থেকে আমরা কি করব? এখন dy dx নির্ণয় করব। এখানে ভয় পাওয়ার কিছু নাই, এগুলো অনেক সহজ। তো এখানে অন্তরীকরণের যে সূত্র, আগের নিয়মেই ওই সূত্রগুলোই, শুধু এখানে কিছু একটা নিয়ম আছে যে আমরা কেমন করে dy dx নির্ণয় করব। যদি আমরা শুধু এই নিয়মটা জানতে পারি তাহলে দেখবা যে এই অঙ্কগুলো অনেক মজা পাবে তোমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই শেষ পর্যন্ত থাকবে। এখন দেখো যে এই অঙ্কগুলো আমরা কত সহজে করতে পারি আগের মতো। তো এখন দেখো যে x ইকুয়াল a cos t, a হচ্ছে ধ্রুবক, এখানে b ও হচ্ছে ধ্রুবক। a b তো আর এখানে অন্তরীকরণ করতে পারবো না। এখানে এই যে তৃতীয় চলক t, এখানে x y কে আমরা t দিয়ে প্রকাশ করছি। এখানে তৃতীয় চলক হচ্ছে t, t কে আমরা বলতে পারবো পরামিতি। এখন এই আমরা সমীকরণগুলোকে যদি অন্তরীকরণ করি, এটাকে t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখানে পরামিতিক যে সমীকরণগুলো আছে, তৃতীয় যে চলক এখানে t, এই t এর সাপেক্ষে অন্তরীকরণ করব আমরা। তো এখন দেখো যে অতএব আমরা সরাসরি লিখি এটাকে t এর সাপেক্ষে, এই যে dx, এই যে dt দেওয়া মানে এখানে t এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করতেছি। এখন t এর সাপেক্ষে দেখো আমরা অন্তরীকরণ করে কত সহজে dy dx আমরা বের করে ফেলবো। তো এখন এটাকে আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এ তো ধ্রুবক, এ তো ধ্রুবক। এখন এই যে cos t, যেমন cos x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় মাইনাস sin x, cos x কে অন্তরীকরণ করলে যেমন হয় মাইনাস sin x, এই cos t কে অন্তরীকরণ করলে হবে মাইনাস sin t। তাহলে এটা হচ্ছে মাইনাস sin t। তাহলে এটা কি হলো? মাইনাস a sin t। এইটা হয়ে গেল মাইনাস a sin t। এখন এখানে দেখো যে এখানে y ইকুয়াল আবার আছে, y ইকুয়াল আবার কি আছে? এটাকেও t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন y ইকুয়াল আছে কি? যে b sin t। তা b তো এখানে ধ্রুবক, b তো আর আবার অন্তরীকরণ হবে না। এখন sin t যেমন sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, sin x কে অন্তরীকরণ করলে হয় cos x, তেমনি sin t কে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এইটা হয়ে গেল cos t, এই যে cos t। তাহলে এখানে dy dt ইকুয়াল হয়ে গেল cos t। এখন এটা হলো dx dt, এটা হলো dx dt। তো এখন কি নির্ণয় করতে বলছে? এখন নির্ণয় করতে বলছে dy dx। এখন আমাদের নির্ণয় করতে হবে dy dx। এখন দেখো dy dx আমরা এইভাবে লিখতে পারি যে dy, এই যে dt, আবার এখানে dx, এই যে dt। দেখো যে এখন dy dx নির্ণয় করব। এখন মনে করো dy dx কে আমরা dt দ্বারা ভাগ দিলাম, ভাবো। তাই dt দ্বারা যদি ভাগ দিই তাহলে এটা হচ্ছে dy dt, এটা dx dt। এখন dy dt এখানে কি? এই যে দেখো dy dt, এই যে b, এটা হচ্ছে এই যে cos t, আর এখানে dx dt কি? মাইনাস a sin t, এই যে মাইনাস a sin t, এই যে sin t। এখন এখানে b বাই a সামনে মাইনাস আসলো, এই যে b বাই a থাকলো। cos বাই sin মানে কি? cos t বাই sin t, তাহলে হয়ে গেল cot t। এই যে এটা হয়ে গেল cot দিয়ে আবার t, এই যে cot t। দেখো আমরা কত সহজে আমরা এই যে dy dx বের করে ফেললাম। কত সহজেই আমরা এই অঙ্কগুলো আবার করতে পারি।
তাহলে দেখো যে শিক্ষার্থী বন্ধুরা, যে এই অঙ্কগুলো কিন্তু আবার কঠিন না, কঠিন না, শুধু এখানে নিয়ম যে অব্যক্ত ফাংশন বা এখানে পরামিতিক সমীকরণ থেকে কেমন করে আমরা ডিআই ডিএক্স নির্ণয় করতে পারি। আশা করি এই নিয়মটা যদি আমরা জানতে পারি তাহলে সহজেই এই অঙ্কগুলোও কিন্তু করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ যত বেশি সাবস্ক্রাইব করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো, তত বেশি তোমাদের এই ক্লাসগুলো দিতে পারবো। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু দেখবে যে আমার কিন্তু অনেকগুলো অন্তরীকরণের উপর ক্লাস আসতেছে বা আসবে। এখন তোমরা এখানে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, কারণ আমি প্রত্যেকটি অঙ্কই করে দিচ্ছি। এখন কেন করে দিচ্ছি, কারণ অনেক স্টুডেন্ট আছে অনেক দুর্বল, তারা একটা অঙ্ক করে আরেকটা অঙ্ক সহজে করতে পারে না, কিন্তু একটু হেল্প করলে বা বলে দিলে তারা আবার সহজে করতে পারে। তো সবার দিক লক্ষ্য করে কিন্তু আমি করছি, আমি প্রত্যেকটি অঙ্কই করে দিব, এজন্য অনেকগুলো ক্লাস। তোমরা যারা একটু ভালো পারো তোমরা একটু স্কিপ করে যেতে পারো, তাই কিন্তু যারা দুর্বল তাদের জন্য আবার খুব কাজে লাগবে, কারণ ওদেরকে প্রত্যেকটি অঙ্কই বলতে হয়। এখন অন্তরীকরণ যদি তোমরা প্রত্যেকটা অঙ্ক না করো তাহলে কিন্তু অঙ্কের ভিত্তি মজবুত হবে না। এক দুইটা অঙ্ক বাছে বাছে করে যে পরীক্ষা ভালো করব এইভাবে আসলে পারা সম্ভব হয় না। তোমরা এই জন্যই অঙ্কে মজা পাও না। অনেক শিক্ষার্থী কিন্তু অন্তরীকরণ যোগজীকরণ অনেক ভয় পায়, যে একবারে নাম শুনলেই মনে হয় জ্বর চলে আসে। কিন্তু তোমরা যদি আমার এই প্রত্যেকটি ক্লাস করো দেখবা যে এখানে অন্তরীকরণ একবার পানির মতো হয়ে গেছে। তার জন্য কি তোমাদের প্রত্যেকটি অঙ্কের নিয়মগুলো জানতে হবে, তখন দেখবে যে একবারে ভিত্তি একবারে মজবুত হয়ে গেছে, খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে, অনেক মজা পাবে। তো এখন দেখো পরের অঙ্কটা আমরা কেমন করে করি। তোমরা এবার এই 2 নাম্বার অঙ্কটা দেখো। এখানে 2 নাম্বার অঙ্কটা কি আছে, যে x ইকুয়াল রুট টি এবং y ইকুয়াল কি আছে, t মাইনাস 1/√t। তো এখন আমরা এগুলো t এর সাপেক্ষে অন্তরীকরণ করব আগের নিয়মে। তো যেমন দেখো যে x ইকুয়াল রুট টি, এই যে x ইকুয়াল রুট টি আগেই লিখে রাখছি, এটা বারবার আমি না মিশাই তাহলে তাড়াতাড়ি হবে একটু। যেমন রুট x কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাহলে রুট x কে অন্তরীকরণ করলে 1/x হয়, তাহলে x ইকুয়াল রুট টি, এটাকে আমরা যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই যে এইখানে রুট টি কে আমরা এখন কি করব, t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। রুট x কে অন্তরীকরণ করলে কি হয়, 1/2 রুট x, তাহলে এখানে রুট টি কে অন্তরীকরণ করলে হবে 1/2 রুট টি, এই যে 1/2 রুট টি শেষ। এখন এটার কাজ হচ্ছে যে এটাকে আমরা কি লিখতে পারি, দেখো তো এখানে t মাইনাস 1/√x, তাহলে এটা লিখতে পারি t মাইনাস 1/√, এখানে রুট মানে কি, এখানে হাফ, কিন্তু এখন 1 আকারে আছে মানে কি t টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারি। তোমরা এটা আশা করি বুঝতে পারছো যে রুট মানে এখানে ঘাত হচ্ছে হাফ, তাহলে t টু দি পাওয়ার হাফ, যেহেতু 1 আকারে আছে তাহলে t টু দি পাওয়ার হচ্ছে মাইনাস হাফ। এখন এটাকে যদি আমরা এই t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে t মাইনাস এই t টু দি পাওয়ার মাইনাস হাফ। এখন এটা আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করব। যেমন এইখানে x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1, তো x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1, তাহলে t কে যদি t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, এখানে 1 হয়ে যাবে। তাহলে x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1 হয়, তাহলে এখানে t কে t এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, 1 হবে। এখন দেখো এইটা t এর উপর যা ঘাত আছে, ভাবো যে x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করলে কি হয়, তোমরা কি জানো যে এই যে d dx, এই যে x টু দি পাওয়ার n, তাহলে এখানে কি ঘাতটা সামনে আসে আর x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে ঘাতটা সামনে আসে আর x টু দি পাওয়ার n মাইনাস 1 হয়, তাহলে এই যে ঘাত আছে মাইনাস হাফ, এই মাইনাস হাফটা সামনে আসলো, আবার t টু দি পাওয়ার কি হবে, এখানে যে ঘাত আছে ওখান থেকে 1 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, তাহলে 1 বিয়োগ হবে। এখন দেখো এখানে কি হচ্ছে যে 1, এখানে মাইনাস মাইনাসে প্লাস 1/2, এখানে t টু দি পাওয়ার কি হচ্ছে, এখানে যদি 2 আমরা লসাগু করি তাহলে মাইনাস 3/2, তাহলে মাইনাস এটা কি হচ্ছে 3/2। এখন এটাকে আমরা কি লিখতে পারি যে 1 প্লাস 1/2, এখন এটাকে 1 আকারে লেখা যায় t টু দি পাওয়ার 3/2, তাহলে t টু দি পাওয়ার 3/2, এখানে 1 প্লাস এই যে 1/2, এখন t টু দি পাওয়ার 3/2 মানে কি, এখানে তোমরা লিখতে পারো t ইনটু t টু দি পাওয়ার হাফ, এটা এইভাবে লেখা যায় যে 1 এর সাথে হাফ যোগ করলে 3/2 হয়, তাহলে এখানে 3/2 কে t ইনটু t টু দি পাওয়ার আমরা হাফ দিলাম,
তাহলে টি টু দি পাওয়ার এখানে হাফ দিলাম, তাহলে এখানে কি হচ্ছে 1 প্লাস এই যে 1/2 এখানে, তাহলে এই টি টু দি পাওয়ার যে হাফ এটা কিন্তু রুট টি লিখতে পারি, তাহলে টি ইন্টু হয়ে গেল এই যে রুট টি, তাহলে টি ইন্টু এখানে রুট টি হয়ে গেল। এখন আমরা কিন্তু এটা আবার লসাগুও করতে পারি। এখন এটা যদি আমরা লসাগু করে দেখো 2t এখানে রুট টি, তাহলে 2t রুট টি এখানে লসাগু 1 এর সাথে কি এই যে 2t এখানে হচ্ছে রুট টি, 2t রুট টি হলো, আর এখানে কি এখানে 1 1 গুণ করে এখানে 1 এ হলো, তাহলে এখানে dy dt ইকুয়াল এটা আসলো, আর এখানে dx এই যে dx dt ইকুয়াল এটা। তো এখন আমরা কি করব, যে এখন আমরা কি নির্ণয় করব dy এই যে dx নির্ণয় করব, তাহলে dy dx, তাহলে এটা আমরা কি লিখব dy এই যে dt আর এইটা হচ্ছে dx এই যে dt, তাহলে এখানে dy dt এটা হচ্ছে dx dt, দুইটাকে আমরা dt দিয়ে ভাগ দিলাম। এখন এখানে dy dt এই যে এটা এইখানে আমরা লিখতেছি dy dt, তাহলে কি হচ্ছে 2t এই যে রুট টি প্লাস 1 বাই হচ্ছে কি 2t আর হচ্ছে রুট টি, আর এইটার ক্ষেত্রে কি হচ্ছে এই যে dx dt এটার ক্ষেত্রে 1/2 রুট টি। এখন এটা একটা ভগ্নাংশ, এইটা একটা ভগ্নাংশ, দুইটা ভগ্নাংশ যদি আমরা গুণ আকারে লিখি, তোমরা জানো দুইটা ভগ্নাংশ যদি গুণ আকারে দিই যে 2t প্লাস 1, প্রথম ভগ্নাংশটা এখানে দিলাম 2t রুট টি, এখন এটাকে গুণ আকারে দিলে হরটা হয়ে যাবে লব 2 রুট টি আর লবটা হয়ে যাবে হর। এখন এই যে 2 রুট টি এই 2 রুট টি কাটা যায়, তাহলে 2 রুট টি যদি কাটা যায় তাহলে লবে কি থাকতেছে 2t আর রুট টি প্লাস 1, হরে শুধু টি থাকতেছে, এই 2 রুট টি কাটা গেল, তাহলে এখানে টি থাকলো। এখন দেখো টি কে এটা দ্বারা যদি ভাগ দিই, এখন টি দ্বারা যদি প্রথম পদকে ভাগ দিই 2 রুট টি থাকলো, 2 রুট টি থাকলো, এখানে 1 কে টি দ্বারা ভাগ দিলে কি হলো এই যে 1/t হলো, এটাই অ্যান্সার হয়ে গেল। দেখো এই অঙ্কটা আমরা কত সহজে করে ফেললাম। তোমাদের এই যে 3 নাম্বার অঙ্কটা, এখানেও কিন্তু দেখো যে দুইটা যে এখানে সমীকরণ আছে, এখানে তৃতীয় চলক হিসাবে এখানেও দুইটাতে কিন্তু টি আছে, তাহলে x এবং y দুইটা যে এখানে পরামিতিক সমীকরণ আছে, এখন এই পরামিতিক সমীকরণকে আমরা কি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেহেতু x = sin t আবার y = cos 2t আছে, তাহলে এটাকে কি করব আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন টি এর সাপেক্ষে যদি অন্তরীকরণ 2টা সামনে আসলো, ধ্রুবক তো আর অন্তরীকরণ হবে না, আমরা sin কে অন্তরীকরণ করব, এই যে sin t কে। এখন sin t কে যদি আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি, sin x কে অন্তরীকরণ করলে যেমন x কে sin x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা cos x হয়, তাহলে এটা কি sin t কে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা হয়ে যাচ্ছে এই যে cos t। এখন দেখো যে এখানে cos 2t আছে, cos 2t, এখন cos x কে অন্তরীকরণ করলে কি হয় sin x, cos x কে অন্তরীকরণ করলে হয় sin x, তাহলে এখানে cos x কে অন্তরীকরণ করলে কি হয় sin x, তাহলে sin দিলাম। এখন cos এর পরে যা আছে আমাদের তাই লিখতে হবে, তাহলে এখানে যেহেতু এখানে t আছে, t এর সাপেক্ষে অন্তরীকরণ করব, cos x কে অন্তরীকরণ করলে হয় sin x, তাহলে এখানে sin cos এর পরে যা আছে তাই দিলাম, কিন্তু এখানে x না, এখানে কি আছে 2t, তাহলে এটাকে আমাদের আবার t এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন 2t আছে, তাহলে এখানে sin এই যে 2t, এখন 2t এখানে 2টা থাকলো, t কে t সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয় 1 হয়ে যায়, তাহলে t কে যদি আমরা t সাপেক্ষে অন্তরীকরণ করি 1, এখানে 2 আর 2 4, এখানে এই যে sin 2t আর এখানে এটা হয়ে গেল dy dx আর এটা হচ্ছে dx dt। এখন আমরা কি করব, এখন আমরা নির্ণয় করব যে dy dx, এখন আমরা dy dx, তা dy dx আমরা কিভাবে লিখতে পারি যে dy dt আর এটা হচ্ছে dx dt, তাহলে dy dt আর এটা হচ্ছে dx dt। এখন dy dt কি হচ্ছে এই যে -4 sin 2t আর এখানে dx dt কি হচ্ছে যে 2 cos t। এখন আমরা কি লিখতে পারি, এখন আমরা কি লিখতে পারি, যেমন sin 2t, যেমন আমরা জানি যে sin 2a, এটা জানি 2 sin a cos a, sin 2a আমরা জানি 2 sin a cos a, এই যে এটা সূত্র আর কি। তো
তো এখন এখানে 2t, t কে যদি আমরা a ভাবি, t কে যদি আমরা a ভাবি তাহলে কি হবে, এখানে 4 × 2, এখানে sin 2 sin a, sin a বলতে sin t, আর এখানে cos a বলতে cos t, আর হরে থাকতেছে 2 cos এই যে t, তাহলে 2 cos t। এখন দেখো এই যে cos t, এই cos t, এই cos t, এই 2 বাদ গেল, তাহলে কি থাকলো যে -4 sin t। তো এইটাই হয়ে গেল आंसर, যে -4 sin t। দেখো কত মজা। এখানে তোমরা 4 নম্বর অঙ্কটা দেখো, এখানে 4 নম্বর অঙ্কটা কিন্তু এখানে পরামিতিক যে দুইটা সমীকরণ আছে, এখানে পরামিতিক চলক হিসাবে কি আছে, এখানে কিন্তু থিটা আছে। তাহলে পরামিতিক চলক আছে থিটা, এর আগে কিন্তু তৃতীয় যে চলক ছিল ওখানে টি ছিল, এখানে তৃতীয় চলক হিসাবে কি আছে, থিটা আছে। তাহলে এই যে থিটা আছে, তাহলে এটাকে আমাদের কি করতে হবে, থিটার সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন এটাকে আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, যে dx d থিটা, তাহলে এখানে d থিটা, এখানে cos এই যে কিউব থিটা, cos কিউব থিটা। এখন দেখো এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হচ্ছে, এখানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ, এখানে যে ঘাত আছে এটা সামনে আসবে, আর এখানে ঘাত 1 কমে যাবে, 3 থেকে 1 বিয়োগ হলে এখানে 2 হচ্ছে, তাহলে এটা হয়ে গেল, সরি এখানে 3 cos a স্কয়ার থিটা। তা আমরা জানি এটাকে যদি আমরা x কিউব ভাবি তাহলে 3x স্কয়ার হয়, এটাকে যদি x কিউব ভাবি তাহলে 3x স্কয়ার হয়, এখানে যে ঘাত আছে এটা সামনে আসবে, আর ওখানে ঘাত থেকে 1 বিয়োগ হয়ে যাবে, তাহলে এই 3টা সামনে আসলো, ওখান থেকে 1 বিয়োগ হলে 3 - 1 হলে এখানে 2 হয়ে গেল। কিন্তু এখানে তো এটা থিটা না, cos থিটা, cos থিটাকে কিন্তু আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে cos থিটাকে আমরা কি করব, cos থিটাকে আবার থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব, তাহলে এখানে 3 এই যে cos স্কয়ার থিটা, cos থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, sin থিটা, cos থিটাকে অন্তরীকরণ করলে হবে sin থিটা, তাহলে এখানে মাইনাসটা সামনে আসলো, যে 3 এই sin থিটা, আর এখানে হচ্ছে cos স্কয়ার থিটা, এই যে হয়ে গেল এখানে dx d থিটা। এখন আমরা এই যে y আছে, এই যে y আছে, y ইকুয়াল হচ্ছে sin কিউব থিটা, এটাকেও আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করব। তা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, sin কিউব থিটা, এখানে sin কিউব থিটা, এখানে sin থিটার উপর যদি আমরা হোল কিউব ভাবি তাও হবে। তো এখানে যে ঘাত আছে 3 আছে, এই 3টা কি হবে, সামনে আসবে, তবে ওখান থেকে 1 ঘাত কমে যাবে, ভাববো আমরা x কিউব কে অন্তরীকরণ করলে কি হয়, 3x স্কয়ার হয়, তাহলে এই 3টা সামনে আসলো, এখানে 1 ঘাত কমে গেল, 3 থেকে 1 কমে গেলে এখানে স্কয়ার হলো, যে sin স্কয়ার থিটা। এখন আমাদের এটা তো থিটা না sin থিটা, তাহলে এই sin থিটাকে আবার অন্তরীকরণ করতে হবে। sin থিটাকে অন্তরীকরণ করলে কি হয়, sin থিটাকে অন্তরীকরণ করলে হয় cos থিটা, তাহলে এখানে হয়ে গেল এই যে cos থিটা, তাহলে এখানে আমরা dy এই যে d থিটা এটা আমরা পাইলাম। তাহলে এখানে দেখো dx d থিটা আবার dy d থিটা পাইলাম। এখন আমরা কি নির্ণয় করব, dy dx, যে এখন আমরা নির্ণয় করব এই যে dy dx। তো এটা আমরা কি লিখতে পারি, এই যে dy d থিটা, আর এখানে dx এই যে d থিটা দিলাম, dx এর d থিটা। তাহলে প্রথমত dy dx দিব, যেহেতু এখানে থিটার সাপেক্ষে অন্তরীকরণ করছি, d থিটা দ্বারা 2টাকে ভাগ দিয়ে দিব, তাহলে দেখো dy d থিটা আমরা এটা লিখবো, dy d থিটা কি লিখবো আমরা, যে এই যে 3 sin স্কয়ার থিটা, আর হচ্ছে এখানে cos থিটা, আর dx এর d থিটা এখানে কি হচ্ছে -3 এই যে sin থিটা এই cos স্কয়ার থিটা। এখন -3 কাটা গেল, 3 কাটা। এখন দেখো হরেতে আছে sin স্কয়ার, না লবেতে আছে sin স্কয়ার, হরেতে আছে sin, তাহলে এখানে sin স্কয়ার থিটা, এটা sin থিটা, একটা sin কাটা গেলে কি লবেতে sin থিটা থাকতেছে, লবেতে থাকতেছে sin থিটা। এখানে দেখো লবে cos থিটা, হরে cos স্কয়ার থিটা, cos থিটা যদি কাটা যায় তাহলে লবে থাকতেছে cos থিটা, এখন মাইনাস sin থিটাকে cos থিটা দ্বারা ভাগ দিলে কি হয় tan থিটা, এই যে tan থিটা, তাহলে অতএব এখানে কি হলো, যে dy dx ইকুয়াল হচ্ছে tan থিটা, এটা অ্যানসার হয়ে গেল। আমরা এখন এই 5 নাম্বার অঙ্কটা দেখি। এই 5 নাম্বার অঙ্কটা কিন্তু আকার একটু বড় আছে, যেমন x এবং y দুইটা যে পরামিতিক সমীকরণ আছে, এখানে তৃতীয় চলক হিসাবে কিন্তু এখানে ফাই, এখানে তৃতীয় চলক এই চিহ্নটাকে বলা হয় ফাই।
তাহলে এখানে ফাই দেওয়া আছে, তাহলে এটাকে আমরা ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন দেখো এটাকে আমরা যদি ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এই চিহ্নটাকে ফাই বলা হয়। এখন ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে দেখো যে dx এই যে d ফাই দিলাম, এই ফাই। তো এখন এটাকে যদি আমরা ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এ যদি এখানে গুণ করে দিই তাহলে a ইনটু যে ডি ডি ফাই দিলাম, ডি ডি ফাই, এখানে হচ্ছে cos ফাই, এই যে cos ফাই। এই ফাইটাকে আমরা x এর মতো ভাববো। এখানে দেখতে নতুন কিছু মনে হলেও আসলে নতুন কিছু না, এই যে ডি ফাই, এখানে ফাই, এটা হচ্ছে সাইন ফাই, এই যে ফাই সাইন ফাই। তাহলে এখানে ওই যে ফাই আছে, এখানে যে ফাই আছে, তো এই ফাইটাকে আমরা x এর মতো ভাববো। যদি আমরা x এর মতো কল্পনা করি তাহলে কিন্তু দেখো আগের মতোই হয়ে গেছে। তাহলে এখানে কি হচ্ছে x a থাকলো। এখন cos কে, যেমন cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়, তাহলে cos x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি মাইনাস sin x হয়। তাহলে cos ফাই কে যদি ফাই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে মাইনাস sin ফাই, এই যে sin ফাই। যেমন cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়, ঠিক তেমনি cos ফাই কে অন্তরীকরণ করলে মাইনাস sin ফাই হলো। এখন এই জায়গায় দেখো এটা কিন্তু গুণনের সূত্র হয়ে গেল। এখানে আছে ফাই আর সাইন ফাই, এটাকে ইউ ভাবে, এটা ভি, এটা কিন্তু একটা গুণনের সূত্র হয়ে গেল, গুণনের সূত্র। তাহলে প্লাস এই যে এখানে এ, এখন গুণনের সূত্র যদি প্রয়োগ করি তাহলে কি হবে, গুণনের সূত্রটা কি, এই যে ফাই আছে, ফাই আছে, প্রথম ইউ থাকলো, এখানে দ্বিতীয় ফাংশনের অন্তরজ। যেমন সাইন ফাইকে যদি ফাইর সাপেক্ষে অন্তরীকরণ করি, সরাসরি করে দিচ্ছি, প্রথম ফাংশনটা থাকলো, দ্বিতীয় ফাংশনের অন্তরজ। সাইন ফাইকে যদি আমরা ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, গুণনের সূত্রটা তোমরা তো জানো, তারপরে একটু লিখে দিই। তো গুণনের সূত্রটা এখানে কি হচ্ছে, এই যে মনে করো ডি ডিএক্স ইউ ইন্টু ভি। তা আমরা কি জানি, প্রথম ফাংশন থাকবে এই দ্বিতীয় ফাংশনের অন্তরজ, প্লাস দ্বিতীয় ফাংশন থাকলো এই যে প্রথম ফাংশনের এই যে অন্তরজ। তাহলে প্রথম ফাংশনের অন্তরজ, এখানে দেখো আমরা এখন এই যে ফাইটাকে যদি ইউ ভাবি তাহলে প্রথম ফাংশন থাকলো দ্বিতীয় ফাংশনের অন্তরজ সাইন ফাই, সাইন ফাইকে ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হয়, এই যে cos ফাই, তারপর প্লাস এখানে সাইন ফাইটা থাকলো। এখন এই যে ফাই, এখন ফাইকে যদি আমরা ফাইয়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা 1 হয়ে গেল, তাহলে সেটা 1। তাহলে মাইনাস এখানে কি হচ্ছে এ, এইখানে এই যে সাইন ফাই, তারপর এখানে এ ফাই, এই যে cos ফাই, তখন এটা যদি এখানে গুণ হয় আবার এ সাইন ফাই, এই যে এ সাইন ফাই, এইখানে ধনাত্মক এ সাইন ফাই, এখানে ঋণাত্মক এ সাইন ফাই, এটা কাটা যায়, তাহলে কি থাকে এ ফাই আর হচ্ছে থাকতেছে cos ফাই, তো এ ফাই cos ফাই থাকলো। এখন দেখো এটাকে যদি আমরা অন্তরীকরণ করি, এখন এটা আবার একই নিয়ম হয়ে যাবে, এই যে ডি ওয়াই, আমরা এই যে ডি ফাই, এখন এটা থাকলো। এখন এটা যদি অন্তরীকরণ করি কি হবে, এই যে ডি ডি ফাই, এখানে হচ্ছে সাইন ফাই, তারপর এটা কি হচ্ছে, এটা তো এটার সাথে গুণ হবে, তাহলে এখানে ডি ডি ফাই, এখানে ফাই আর হচ্ছে cos ফাই। এখন এটা আবার গুণনের সূত্র হবে। এখন এখানে কি হচ্ছে এ সাইন ফাইকে, যেমন সাইন এক্স কে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করলে হয় cos x, তাহলে সাইন ফাইকে যদি ফাই সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে কি হবে, এই যে cos ফাই হয়ে গেল, cos ফাই। এখন দেখো এ, এখন এটা আমরা গুণনের সূত্র প্রয়োগ করব সরাসরি। এখানে প্রথম ফাংশন হচ্ছে যে ফাই, এটাকে ফাইটাকে ইউ ভাববো আর cos ফাইকে আমরা ভি ভাববো। যদি এটা আমরা কল্পনা করি তাহলে কি হয়, দেখো এখানে কি হচ্ছে, তাহলে দেখো যে ফাই প্রথম ফাংশন এই যে থাকলো, দ্বিতীয় ফাংশনের অন্তরজ, যেমন cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x হয়, cos x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হয়, মাইনাস sin x। তাহলে cos x কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি মাইনাস sin x, cos ফাই কে যদি ফাই সাপেক্ষে অন্তরীকরণ করি মাইনাস এই যে sin ফাই, তারপর প্লাস এই যে cos ফাই এবার থাকলো, আবার এখানে দেখো ফাই কে ফাই এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 1। এখন এটা যদি আমরা গুণ করে দিই তাহলে এ cos এই যে ফাই হলো, তারপর এটা এটার সাথে এটা গুণ হলে মাইনাস মাইনাসে কি হয় প্লাস হয়ে গেল, আবার এখানে এ ফাই এই যে সাইন ফাই, তারপর এটা যদি আবার এই cos ফাইয়ের সাথে গুণ করি মাইনাস এ এই যে cos ফাই, তারপর দেখো এটা মাইনাস এটা প্লাস কাটা গেল, তাহলে এখানে কি থাকলো, এই যে এখানে থাকলো যে এ ফাই সাইন এই যে ফাই, তাহলে ডি ওয়াই ডি ফাই এটা চলে আসলো।
এখন আমরা কি লিখতে পারি যে dy dx, এটা আমরা লিখতে পারি কি যে dy এই যে d ফাই বাই হচ্ছে dx এই যে d ফাই। তাহলে এখন dy d ফাই, যে dy d ফাই এটা কি হচ্ছে a ফাই sin ফাই, আর এটা কি হচ্ছে a ফাই cos ফাই। তাহলে a ফাই আর হচ্ছে cos ফাই। এখন এখানে a ফাই কাটা sin ফাই বাই cos ফাই হয়ে গেল এই যে tan ফাই। এটা হচ্ছে dy dx ইকুয়াল হচ্ছে এই যে tan ফাই। দেখো আকারটা একটু বড় হলেও কিন্তু নিয়মটা সহজ আছে আগের নিয়মে, শুধু আমরা আগের সূত্রই শুধু এখানে একটু নিয়ম আছে, এই যে এই নিয়মটা প্রয়োগ করলে আমরা উত্তরটা করে দিতে পারতেছি। এর এই 6 নাম্বার অঙ্কটাতে দেখো যে এখানে দুইটা সমীকরণে যে পরামিতিক সমীকরণ রয়েছে, এখানে তৃতীয় চলক হিসাবে এখানে কিন্তু টি আছে। তারপর দেখো এখানে দুইটা ফাংশন, কিন্তু এখানে দুইটা ফাংশন কি আছে ভাগ আকারে আছে। তা তোমরা ভাগের সূত্র জানো, আগের ক্লাসে তোমরা অবশ্যই আশা করি জানো যে ভাগের সূত্রগুলো কি। তা ভাগের সূত্র তারপর এখানে লিখে রাখছি যে এখানে d dx u বাই v, এখানে দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে কি হয়, আমরা কি সূত্র জানি, এই যে হরে লবে আছে যেটাকে ওইটাকে ইউ ভাবলাম, হরে যা আছে এটাকে ভি ভাবলাম। হরে যা আছে তা থাকবে, এখন লবেতে যা আছে সেটার অন্তরীকরণ হবে, তারপর মাইনাস লবে যে ফাংশন থাকবে এটা রাখবো, হরে যে ফাংশন আছে এটার আমরা অন্তরীকরণ করব, তারপর হরে যে ফাংশন আছে সেটার উপর আমরা স্কয়ার করে দিব। তাহলে এইটা আমরা ভাগের সূত্র জানি। এখন এই সূত্র অনুসারে কিন্তু এটা এখানে এক্স ওয়াই যে দুইটা পরামিতিক সমীকরণ আছে, এই দুইটা পরামিতিক সমীকরণকে কি করব, আমরা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এখন টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি হবে, এটা কিন্তু ভাগের সূত্র প্রয়োগ হবে। ভাগের সূত্র কি, এই হরে যা আছে থাকবে, হরে যা আছে সেটা আমরা এখানে রাখবো, তারপর লবে যা আছে, লবেতে যা আছে সেটাকে কি করব, টি এর সাপেক্ষে অন্তরীকরণ করব, তারপর মাইনাস এখানে লবে যা আছে তাই লিখবো, আবার হরে যে আছে সেটাকে আমরা এই যে অন্তরীকরণ করব, এই যে হরে যা আছে এটা অন্তরীকরণ করব। এখন এটাকে আবার হরে যা আছে সেটাকে আমরা কি করব, এই যে স্কয়ার করে দিব, তাই স্কয়ার করে দিলাম। এখন এখানে অন্তরীকরণ করলে কি হচ্ছে যে 1 প্লাস এখানে টি কিউব, আর এটা কি হচ্ছে 3a টি, 3a তো এখানে থাকবে, 3a থাকবে। এখন এই টি কে যদি সরি এখানে তো টি লিখতে হবে, এখানে টি যেহেতু এখানে পরামিতিক চলক আছে টি, তৃতীয় চলক টি, তাহলে এটাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাই এখানে কি ডি ডিটি, এখানে 3a থাকলো, টি কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কিন্তু 1 হয়ে গেল। তারপর এখানে কি আছে 3a টি, এখন এটাকে যদি টি এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হবে, 1 কে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে 0, আর টি কিউব তাহলে এটা কি হবে 3t স্কয়ার, 3t স্কয়ার হলো। আর হরেতে কি আছে 1 প্লাস টি এই কিউব, তারপরে এই যে হোল স্কয়ার। এখন এটা যদি গুণ করি কি হচ্ছে দেখি, গুণ করে দেখি কোনো কাটাকাটি যায় নাকি। এখানে 1 এর সাথে গুণ করলে হচ্ছে 3a, তারপর এটা হচ্ছে 3a টি কিউব, এটার সাথে এটা গুণ হলে, তারপর এটার সাথে এটা গুণ হলে কত, 3 3 কত, এই যে 9 হয়ে গেল। এ টি স্কয়ার আর টি আর টি স্কয়ার গুণ করে এই যে টি কিউব, তাহলে 1 প্লাস এই যে টি কিউব তারপর হোল স্কয়ার। এখন দেখো এখানে 9a টি কিউব, এখানে 3a টি কিউব, 3a টি কিউব, তাহলে এখানে হচ্ছে 3a, আর এখানে 9 থেকে 3 বাদ দিলে 6a টি কিউব, 6a টি কিউব, তাহলে 1 প্লাস এখানে টি কিউব তারপরে হোল স্কয়ার, এটা হয়ে গেল তোমার dx এই যে dt, dx dt। এখন আমরা এই নিয়ম অনুসারে আবার এটা কাজ করব। তো এটাকে যদি আমরা দেখি যে dy এই যে dt, এটাকে যদি আমরা t এর সাপেক্ষে অন্তরীকরণ করি, হরে যা আছে তা থাকবে, যে হরে যা আছে তা থাকবে। এখন লবে যা আছে এটাকে কি করতে হবে, অন্তরীকরণ একটু সরাসরি করে দিই। এখানে 3a, এই যে 3a থাকলো, এখন টি স্কয়ার কে যদি টি সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে 2t হলো, তাহলে হরে যা আছে তাই রাখলাম,
এখন লবে যা আছে তাকে অন্তরীকরণ করতে হবে। অন্তরীকরণ করলে কি হবে, সরাসরি দিলাম, তাহলে 3a থাকলো, এখানে টি স্কয়ার কে টি সাপেক্ষে অন্তরীকরণ করলে হচ্ছে 2t, তারপর মাইনাস এখানে লবে যা আছে লিখলাম, লবে যা আছে লিখলাম 3at স্কয়ার, 3at স্কয়ার আমি এখানে দিলাম। এখন দেখো হরে যা আছে এটা অন্তরীকরণ করতে হবে, যেমন 1 কে যদি অন্তরীকরণ করি 0, আর এখানে টি কিউব কে অন্তরীকরণ করলে 3t স্কয়ার, আর এখানে হরে 1 প্লাস টি কিউব, তার উপর এখানে হোল স্কয়ার করে দিলাম। তাহলে কি করলাম, এটা হরে যা আছে তাই লিখলাম, লবে যা আছে এটা অন্তরীকরণ করলাম, এখানে 3a তো থাকবে, টি স্কয়ার কে অন্তরীকরণ করলে 2t, তারপর লবে যা আছে তা লিখলাম, এখন হরে যা আছে তা অন্তরীকরণ করলাম, 1 কে অন্তরীকরণ করলে 0, আর এখানে টি কিউব কে অন্তরীকরণ করলে 3t স্কয়ার। এখন এটা গুণ করে দিই, গুণ করে দেখি এখানেও কোনো কাটাকাটি যোগ বিয়োগ হচ্ছে নাকি। তাহলে 3 আর 2 গুণ করে 6at, 1 এর সাথে গুণ করলে হচ্ছে 6at, তারপর এটার সাথে গুণ করলে হবে 6a, আর 6at স্কয়ার, টি কিউব আর টি গুণ করলে t টু দি পাওয়ার 4। তারপর এটা দেখো, এটা তো 0, এটার সাথে গুণ করলে কি 9a টি স্কয়ার মানে t টু দি পাওয়ার 4, 1 প্লাস এখানে টি কিউব তার উপর হচ্ছে স্কয়ার। এখন এখানে কি হচ্ছে, এখানে 9 থেকে 6 বাদ দিলে কিন্তু 3 হয়, তাহলে 6at এখানে মাইনাস 3at টু দি পাওয়ার এই যে 4, 3at টু দি পাওয়ার 4, আর 1 প্লাস এই যে টি কিউব তারপর হোল স্কয়ার। এখন আমরা কি করব, যে এখানে dx dt, এটা হচ্ছে dy dt, এখান থেকে আমরা কি নির্ণয় করব, এখান থেকে নির্ণয় করব যে, এখন আমরা কি নির্ণয় করব যে dy dx, এই যে dy dx, তাহলে আমরা কি লিখব, dy dt বাই হবে যে dx এই যে dt। তাহলে এখন দেখো, এখন আমরা এই যে dy dt এটা লিখব, 6at minus 3a t টু দি পাওয়ার 4 বাই হচ্ছে কি 1 প্লাস টি কিউব এই যে হোল স্কয়ার। এখন এটা কি হচ্ছে যে 3a minus 6a t কিউব, আর এখানেও হচ্ছে হরটা 1 প্লাস এই যে টি কিউব তারপরে হোল স্কয়ার, 1 প্লাস টি কিউব হোল স্কয়ার। এখন যেটা হচ্ছে যে তোমাদের দুইটার হর কিন্তু একই আছে, তা দুইটার হর যেহেতু একই, দুটি ভগ্নাংশের, তাহলে হরগুলো বাদ যাবে, তাহলে হরগুলো বাদ যাবে, তা বাদ গেলে এখানে দেখো 6at আর 3at স্কয়ার, এখানে কিন্তু 3at কমন যায়, 3at যদি কমন নিই তাহলে এখানে 3at কমন নিয়ে at কমন নিলাম, 3 নিলাম, তাহলে এখানে 2 থাকলো, আর এখানে 3at কমন নিলে মাইনাস এখানে একটা টি কিউব থাকলো। তারপরে এটা হরেতে দেখো, আমরা যদি 3a কমন নিই, 3a কমন নিলে এখানে কি হচ্ছে, এখানে 1 হচ্ছে, তারপর 3a তো আমরা কমন নিলাম, তাহলে এখানে কি 2 হচ্ছে, আর টি কিউব হচ্ছে মাইনাস 2t কিউব হলো। এখন এই 3a কাটা যায়, তাহলে অ্যান্সারটা কি হচ্ছে যে t ইন্টু 2 মাইনাস টি কিউব আর 1 মাইনাস 2t কিউব, এটা অ্যান্সার হয়ে গেল। দেখো এটা আমরা কত সহজে আমরা এই অঙ্কটাও করতে পারলাম।